আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের সবার সামনে নিয়ে চলে আসলাম তাপগতিবিদ্যা চ্যাপ্টারটার রিভিশন। তো আমার ক্লাস করার শর্ত কি? শর্ত হচ্ছে তোমাদেরকে জীবনে একবার হলেও এই চ্যাপ্টারটা পড়া থাকা লাগবে আগে। কারণ আমরা কিন্তু রিভিশন দিব। শর্ট টাইমে যেটা রিভিশন, অল্প টাইমে, তো সেটাই। তো চলো আমরা শুরু করি। আরেকটা কথা, এই তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। গতকালও যে 25-26 মেডিকেল পরীক্ষা হলো, এই মেডিকেল পরীক্ষায় ৩টা থেকে ৪টা ইজি কোয়েশ্চেন এই তাপগতিবিদ্যা চ্যাপ্টার থেকেই আসছে। তো চলো আমরা শুরু করি। সর্বপ্রথম আমাদের এখান থেকে জানতে হবে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। ভাই, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কে দিয়েছে? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র দিয়েছে বিজ্ঞানী ফাউলার। কালকে একটা কোশ্চেন দেখাই, সেটা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়েছে। এটা কিন্তু কালকেই আসছে কোশ্চেনে। তো চলো চলো সামনে যাই। সামনে কি আছে? সামনে আছে, এখান থেকে জানবা পাইরোমিটার কি। পাইরোমিটার দিয়ে তাপমাত্রা পরিমাপ করা হয়। পাইরোমিটারের বৈশিষ্ট্য হচ্ছে পাইরোমিটার দিয়ে 500 ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বের তাপমাত্রা পরিমাপ করা হয়। এমনকি সূর্যের তাপমাত্রা পরিমাপেও পাইরোমিটার ব্যবহার করা হয়। বা পাইরোমিটারে তাপমাত্রা পরিমাপ করার জন্য কোন ধর্ম কাজে লাগানো হয়? বিকিরণ ধর্ম। এটা কিন্তু মেডিকেল বিষয় খুঁজে আসছে। আরেকটা জিনিস জানবা, থার্মোকাপল। থার্মোকাপলে তাপমাত্রা পরিমাপ করা হয় থার্মোকাপল দিয়েও। এবং থার্মোকাপলে তাপমাত্রা পরিমাপে ব্যবহৃত হয় তাপীয় তড়িৎচালক শক্তি, যেটাকে আমরা সহজে বলতে পারি ইএমএফ। তারপরে নিচের দিকে আসলে এই সূত্রটা জানবা। এই সূত্রটা দিয়ে তোমারে ম্যাথ দিতে পারে। তো এই সূত্রটা দেখবা। এখান থেকে আরেকটা জিনিস জানতে পারো, সেটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তন ইকাল টু 1.8 ডিগ্রি ফারেনহাইট। 1.8 ডিগ্রি ফারেনহাইট স্কেলে পরিবর্তন সমান 1 কেলভিন তাপমাত্রার পরিবর্তন। তার মানে কি? তার মানে হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার পরিবর্তন, যা 1 কেলভিনতে 1 কেলভিন স্কেলে তাপমাত্রার পরিবর্তন। সরি, তার মানে হচ্ছে ডিগ্রি সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন যা কেলভিন স্কেলে তাপমাত্রার পরিবর্তনও তা। এবং ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন স্কেলে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে ফারেনহাইট স্কেলে 1.8 গুণ বেশি। এটাই। তো তারপর আসো নিচে। এখান থেকে উদ্ধবিন্দু, স্টিম বিন্দু আর বরফ বিন্দু এটা জানবা। এখান থেকে ফারেনহাইট স্কেলে বরফ বিন্দু 32 ডিগ্রি সেলসিয়াস, স্টিম বিন্দু 212। এটা। তারপর আসো, তারপর আসে তৈধবিন্দু, পানির তৈধবিন্দু। এখান থেকে চাপ আর তাপমাত্রা জানলেই হচ্ছে। সেটা হচ্ছে চাপ হচ্ছে 4.58 মিলিমিটার পারদ চাপ। আর তাপমাত্রা হচ্ছে 273.16 কেলভিন। 273.16 কেলভিন এটা হচ্ছে তাপমাত্রা। আর চাপ হচ্ছে 4.58 মিলিমিটার পারদ চাপ, এটা হচ্ছে পানির তৈধবিন্দু। এখন এই তৈধবিন্দুর সাথে কিন্তু আমাদের একটা জিনিস একটু উলটপালট হয়ে যায় যদি একটু ডিপলি কোশ্চেন করে। তাহলে সেটা কি? সেটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা কিন্তু 273.15 কেলভিন। 273.15 কেলভিন, সরি, 273.15 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা কেলভিন স্কেলে বলতে পারি 0 কেলভিন। 273.15 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, যেটাকে আমরা কেলভিন স্কেলে বলি 0 কেলভিন। আর পানির তৈধবিন্দু কিন্তু এখানে কেলভিন স্কেলে এই 273.16 কেলভিন। এবং চাপ হচ্ছে 4.58 মিলিমিটার পারদ। তারপর এখানে কেলভিনের সংখ্যাটা জানবা তোমার। এটা কোশ্চেনে দেয়, এমনি কোচিং এর পরীক্ষায় দেয়। যাই হোক, সামনে আসো। এই সব তোমার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, শুধু পানিরটাই যেটা জানছো ওইটাই। 273.16 কেলভিন তাপমাত্রা আর চাপ 4.58 মিলিমিটার পারদ, এটুকু জানলেই হচ্ছে। তো সামনে আসো। এখান থেকে একটা জিনিস দেখাই, কালকে এই ম্যাথ কোশ্চেনটা হুবহু তুলে দিছে। সেটা হচ্ছে সেলসিয়াস স্কেলে এবং ফারেনহাইট স্কেলে মানে কত পার্ট নিলে একই একই পার্ট হয়। সেটা হচ্ছে কত তাপমাত্রা নিলে একই পার্ট হয়, সেটা হচ্ছে -40 ডিগ্রি সেলসিয়াস বা -40 ডিগ্রি ফারেনহাইট। এই ম্যাথ কিন্তু হুবহু তুলে দিছে। তোমরা এখান থেকে কিছু ম্যাথ দেখবা, ম্যাথ করার একটু প্র্যাকটিস করবা, এটাই। তারপর আসো। তারপর তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, আহ, এখান থেকে সর্বপ্রথম বিজ্ঞানী জুল কাজ এবং তাপের মধ্যে সম্পর্ক দেয়। এবং সেই সম্পর্কটা কি? সেই সম্পর্কটা হচ্ছে ডব্লু সমানুপাতিক কিউ। এখান থেকে আমরা বলতে পারি ডব্লু সমান জে কিউ। এটা কি? এটা হচ্ছে জুলের তাপ এবং কাজের মধ্যে, এই তাপ এবং কাজের মধ্যে সম্পর্ক। এবং যে কি? যে হচ্ছে তাপীয় জুলের, কি বলে যে রে, জুলের তাপীয় সাম্যাঙ্ক, এরকম কিছু একটা, ভুলে গেছি।
এই যে যান্ত্রিক তুল্যাঙ্ক, যে কি? যে হচ্ছে যান্ত্রিক তুল্যাঙ্ক। জের একক কি জানো? জের একক হচ্ছে এই ডব্লিউ হচ্ছে কাজ, কাজের একক কি? জুল। আর তাপের একক ক্যালোরি। সেই হিসাবে যে সমান আমরা লিখতে পারি জের মান 4.2 জুল পার ক্যালোরি। 4.2 জুল পার ক্যালোরি। এটা কি? এটা জের তাপের যান্ত্রিক সমতার হচ্ছে এটা এসআই একক। এসআই এককে 4.2 ইন্টু 4.2 জুল পার ক্যালোরি। এটাকে যদি সিজিএস এককে লিখতাম তাহলে এর সাথে এক্সট্রা করে 10⁷ আওয়ার্স 10⁷ গুণ করতাম এবং এককটা জুল পার ক্যালোরি থেকে বদলে হয়ে যেত আওয়ার্স পার ক্যালোরি। কারণ কি? কারণ হচ্ছে ১ জুল সমান আমরা বলতে পারি ১ জুল সমান 10⁷ আওয়ার্স। ১ জুল সমান 10⁷ আওয়ার্স। আর ক্যালোরি এবং জুলের ভিতরে একটা সম্পর্ক পড়ে, সেটা তোমরা মনে রাখবা। ক্যালোরি হচ্ছে বড় একক, এজন্য ১ ক্যালোরি সমান 4.2 জুল। ১ ক্যালোরি সমান 4.2 জুল। আর যখন বলবে ১ জুল সমান কত, ১ জুল সমান কত, তখন মনে রাখবা এটা হচ্ছে 0.24 জুল, 0.24 ক্যালোরি। তো এইটুকু জানলে এখান থেকে হচ্ছে এখানে দেখো দেওয়া আছে এসআই এককে জে এর মান 4.2 জুল পার ক্যালোরি। এটাকে যদি সিজিএস এককে লেখা হয় তাহলে সিজিএস এককে হচ্ছে 4.2 ইন্টু 10⁷ আওয়ার্স পার ক্যালোরি। আর হচ্ছে ১ ক্যালোরি সমান 4.2 জুল, যেটা বললাম। আর ১ জুল সমান তাহলে 0.24 ক্যালোরি। তাহলে তাপগতিবিদ্যার শূন্য প্রথম যে সূত্র, প্রথম সূত্রটা শক্তির নিত্যতা সূত্রের একটা বিশেষ রূপ। কারণ কি? এখানে যতটুকু পরিমাণে আমরা তাপ দিই, সেই তাপটার কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে, আর কিছু অংশ বাহ্যিক কাজ সম্পাদন করে। তো এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্র হলো শক্তির নিত্যতার একটা বিশেষ রূপ। তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে আমরা যদি প্রকাশ করি তাহলে হচ্ছে যতটুকু পরিমাণ তাপ দিব, মানে ডিকিউ, এটা প্রথমে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে, সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এবং জানবা এখান থেকে তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তি নিত্যতা সূত্রের বিশেষ রূপ, এবং বিজ্ঞানী কুলাসিয়াস এই সূত্রকে সাধারণভাবে প্রকাশ করেন। আর জুল কি করেন? তাপ এবং কাজের মধ্যে সম্পর্ক দিয়েছে ডব্লিউ সমান মধ্যে কিউ। এটুকু জানলে এখান থেকে হচ্ছে। তো তারপর চলো, তারপর এখানে কি আছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্য, এটুকু দেখে নিবা। তারপর আসো, এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র এখানে দেওয়া আছে। এখানে একটা জিনিস আছে যে কোনটা কখন ধনাত্মক হবে, কোনটা ঋণাত্মক হবে, মানে তাপ কখন ধনাত্মক হবে, কাজ কখন ধনাত্মক হবে। তাপ ধনাত্মক হবে, একটা জিনিস মনে রাখো, তাপ তখনই ধনাত্মক হবে যখন সিস্টেমে তাপ সরবরাহ করা হবে, মানে সিস্টেম তাপ গ্রহণ করবে। আর সিস্টেম থেকে যখন তাপ অন্য জায়গায় চলে যাবে, মানে সিস্টেম যখন তাপ হারাবে, তখনই ডিকিউ নেগেটিভ হবে। দেখো এখানে তাই বলছে, ডিকিউ ধনাত্মক হবে যদি সিস্টেম তাপ গ্রহণ করে। সিস্টেম যদি তাপ গ্রহণ করে, সহজেই মনে রাখবা, তাহলে ডিকিউ ধনাত্মক। আর ডিকিউ ঋণাত্মক যদি সিস্টেম তাপ হারায়। তারপর অভ্যন্তরীণ শক্তি, শক্তির ক্ষেত্রেও জিনিসটা তাই। যখন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে তখন ডিইউ ধনাত্মক, আর যখন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে তখন হবে ডিইউ নেগেটিভ। আর ডব্লু, ডিডব্লু, এটার ক্ষেত্রে হচ্ছে যখন সিস্টেম কাজ করে পরিবেশের উপর, যখন সিস্টেমের দ্বারা পরিবেশের উপর কাজ সম্পাদিত হয় তখন ডিডব্লু ধনাত্মক, আর যখন পরিবেশ কাজ করে সিস্টেমের উপর তখন হচ্ছে ডিডব্লু নেগেটিভ। এটুকু জানলেই হচ্ছে। তো তারপর আসো, চলো সামনে কি আছে দেখা যাক। এখানে আছে কি তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার। সমষ্ণ প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র কেমন আসবে সেটাই বলছে। তো সমষ্ণ প্রক্রিয়া জানার আগে আমাদেরকে একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে মেয়ারের প্রকল্প। মেয়ারের প্রকল্প কি বলে? যে মেয়ারের প্রকল্প বলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি মানে ডিইউ সমানুপাতিক ডিটি। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন গ্যাসের তাপমাত্রার পরিবর্তনের সমানুপাতিক। এটুকু জানলেই হচ্ছে। তো যখন সমষ্ণ প্রক্রিয়া মানে কি? মানে ২টা ক্ষেত্র, ২টা ক্ষেত্রেই তাপমাত্রা সমান থাকবে। তাপমাত্রা যদি সমান থাকে তাহলে আমরা ডেল্টি ইকুয়াল টু বলতে পারি, ধরো T1, ২ টা অবস্থা যেখানে T1 এবং T2 তাপমাত্রা এবং ২ টা তাপমাত্রা সমান। তাহলে নিশ্চয়ই এই ২ টা মাইনাস করলে এর যে মানে তাপমাত্রার পরিবর্তন হয়ে যাবে 0। আর তাপমাত্রার পরিবর্তন যখন 0 হবে তখন গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও 0 হবে। কারণ এই ২ টা আমরা জানি মেয়ারের প্রকল্প থেকে সমানুপাতিক। তাহলে আমাদের সূত্র কি দাঁড়াচ্ছে? সমষ্ণ প্রক্রিয়ার সূত্র দাঁড়াচ্ছে হচ্ছে, আমরা জানি সূত্র হচ্ছে dq ইকুয়ালস টু du প্লাস dw।
এটাই আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে যখন তাপমাত্রা সমান থাকছে ২ টা মাধ্যমেই, তখন কি হয়ে যাবে? ডিইউ অভ্যন্তরীণ শক্তি 0 হয়ে যাবে। তখন আল্টিমেটলি সূত্রটা হয়ে যাবে ডিকিউ ইকুয়াল টু ডিডব্লিউ। মানে সমষ্ণ প্রক্রিয়ায় আমরা যতটুকু পরিমাণ তাপ দেব ঠিক ততটুকু পরিমাণ কাজ পাবো। এটাই হচ্ছে এখানের সংক্ষেপ সমষ্ণ প্রক্রিয়া। তারপর এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনটা স্থির থাকে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে কিউ স্থির থাকে। কিউ স্থির থাকে। কিউ যেহেতু স্থির থাকে তাই ডেল কিউর মান হবে 0। ডেল কিউর মান যদি 0 হয় তাহলে আমরা সূত্রটা লিখতে পারি যখন হচ্ছে ২টা ক্ষেত্র আছে এই ক্ষেত্রে। যদি রুদ্ধতাপে প্রসারণ হয়, প্রসারণে মনে রাখবা প্রসারণ যখন হচ্ছে তখন হচ্ছে আয়তন বাড়বে। আর আয়তন বাড়লে কি কাজ বাড়বে। কারণ কি? কাজের সাথে আয়তনের সম্পর্ক কি? W সমান P ডেল ভি। আমরা এটা জানি কাজ সমান পি ডেল ভি। তো যখন আয়তন বাড়বে তখন কাজ বাড়বে। আর যদি কাজ বাড়ে তাহলে এক্ষেত্রে মনে রাখবা মানে ডব্লু পজিটিভ হবে আর ডিউ নেগেটিভ হবে। তাহলে ডব্লু সমান মাইনাস ডিউ। আর যখন রুদ্ধতাপের সংকোচন হবে তখন কি হবে? রুদ্ধতাপের সংকোচনের ক্ষেত্রে আয়তন কমে যাবে। আয়তন যদি কমে যায় তাহলে তখন কাজ নেগেটিভ হবে আর ডিইউ পজিটিভ হবে। তখন ডিইউ সমান লিখব মাইনাস ডি মাইনাস ডিডব্লিউ। তো এটা হচ্ছে রুদ্ধতাপের প্রক্রিয়া। তো তারপর আসো কি আছে দেখি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় অনেকগুলো সূত্র আছে। যেমন সমষ্ণ প্রক্রিয়ার জন্য একটা জিনিস বাদ থেকে গেছে, সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া কিন্তু বয়লের সূত্র মেনে চলে। সেটা বয়লের সূত্র কি আমরা সবাই জানি, পি সমানুপাতিক 1/v। অর্থাৎ বয়লের সূত্র হচ্ছে পি সমানুপাতিক 1/v। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে এই রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু বয়লের সূত্র মান না। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক হচ্ছে পিভি গামা ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক। এটাই হচ্ছে দ্রুততাপীয় প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক। এখানে কিন্তু আরও কিছু সম্পর্ক আছে যেগুলো আমাদের জানা লাগবে। সেটা হচ্ছে কি? তাপমাত্রা এবং চাপের ভিতরে একটা, আরেকটা হচ্ছে তাপমাত্রা এবং আয়তনের ভিতরে একটা। তো টিভি, এটা মনে রাখবা, টিভি গামা মাইনাস 1 ইকুয়াল টু ধ্রুবক। আর টিপি এক্ষেত্রে মনে রাখবা 1 মাইনাস গামা বাই গামা, 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু ধ্রুবক। এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক। তারপর তারপর আসো ধ্রুব আয়তন প্রক্রিয়ায় আমরা কি আগেই বলেছি কাজ সমান পি ডেল ভি, ডব্লু সমান পি ডেল ভি। আর যখন ধ্রুব আয়তন যখন দুইটা মাধ্যমে দুইটা ক্ষেত্রে সমান থাকবে তার মানে আয়তনের পরিবর্তন আলটিমেটলি 0 হয়ে যাবে। আর যখন আয়তনের পরিবর্তন 0 হয়ে যাবে তখন আলটিমেটলি কাজও 0। আর কাজ যদি 0 হয় তাহলে ডিকিউ সমান ডিইউ। আমরা যতটুকু পরিমাণ তাপ দিব ঠিক ততটুকু পরিমাণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হবে এবং সমায়তন প্রক্রিয়ায় কৃত কাজ শূন্য। তো এটুকু জানলেই হচ্ছে। তারপর আসো সমচাপ প্রক্রিয়া। এখানে সব দেওয়া আছে, তোমরা পড়ে নিও। সমচাপ প্রক্রিয়া উপরে হয়তো আছে, স্কিপ করে গেছি কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। সমচাপ প্রক্রিয়া আমরা ওই একই জিনিস যে আমরা জানি ডব্লু সমান পি ডেল ভি। ডব্লু সমান যখন পি ডেল ভি হবে তখন সমচাপ প্রক্রিয়ায় এখানে কিন্তু চাপের কোনো পরিবর্তন নেই। মানে চাপ সেম থাকলেও চাপ যদি ধ্রুবক থাকে, চাপ যদি দুটা মাধ্যমে সেম থাকে, পি ওয়ান ইকুয়াল টু পি টু, দুইটা মাধ্যমে চাপ সমান। কিন্তু এখানে কিন্তু চাপের পরিবর্তন লাগছে না, চাপের পরিবর্তন চাইনি। ডব্লু সমান পি ডেল ভি, এখানে চাপের কোনো পরিবর্তন নেই, তাই এই পিটাও ধ্রুবক থাকবে। মানে ডব্লু কোনো চেঞ্জ হবে না, কাজও চেঞ্জ হবে না। আলটিমেটলি সমচাপ প্রক্রিয়ায় সূত্রটা হয়ে যাবে যেমন ছিল তেমনই থাকবে। এভাবে লেখা যায় ডিউ সমান পি ডেল ভি প্লাস ডিউ, ডিকিউ সমান পি ডেল ভি প্লাস ডিউ। এটাই তাপগতিবিদ্যার প্রথম সূত্র হয়ে যাবে। তো তাপীয় সিস্টেম এখানে বলছে চাপ, আয়তন এবং তাপমাত্রা, এই তিনটা তাপগতীয় স্থানাঙ্ক। আরেকটা আছে এখানে 4টা মোট, এটা মনে রাখবা এনট্রপি। এনট্রপিও কিন্তু তাপগতীয় চলক। তারপর এখানে 3টা সিস্টেম আছে, উন্মুক্ত সিস্টেম, বর্ধক সিস্টেম আর বিচ্ছুন্ন সিস্টেম। এক্ষেত্রে মনে রাখবা উন্মুক্ত সিস্টেম যেটা সেটা ভর এবং শক্তি দুইটাই বিনিময় করতে পারবে। আর যেটা কিনা বদ্ধ সিস্টেম
বদ্ধ সিস্টেম সেটা শুধুমাত্র শক্তি বিনিময় করতে পারবে, কিন্তু ভরের কোনো বিনিময় করতে পারে না। আর যেটা একদম বিচ্ছিন্ন মানে পুরোপুরি বিচ্ছিন্ন, এটা কোনো কিছুই বিনিময় করতে পারবে না। এটা ভর এবং শক্তি কোনোটাই বিনিময় করতে পারবে না, এটাই। তাহলে উন্মুক্ত সিস্টেমে ভর এবং শক্তি ২ টাই বিনিময় করতে পারে। বদ্ধ সিস্টেমে শুধুমাত্র শক্তি বিনিময় করতে পারবে, কিন্তু ভর বিনিময় করতে পারবে না। আর বিচ্ছিন্ন যেটা সিস্টেম সেটা মনে রাখবা একদমই বিচ্ছিন্ন। এটা ভর এবং শক্তি কোনোটাই পরিবর্তন করতে পারবে না। তাহলে তাপগতিবিদ্যার পরিবর্তনগুলো কি, কি আমরা দেখেছি? সমচাপ পরিবর্তন, সমউষ্ণ পরিবর্তন দেখেছি, রুদ্ধতাপীয় পরিবর্তনে কি হয় দেখেছি, সমতন প্রক্রিয়ায়, সমচাপ প্রক্রিয়ায়, আম এগুলো আমরা দেখেছি। আসো এবং এবার সমচাপ বা সমউষ্ণ পরিবর্তনের শর্তসমূহ জানি। এখান থেকে শর্তসমূহ পড়ার দরকার নেই। এরপরে বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো পড়লেই হবে। সমউষ্ণ পরিবর্তনের বৈশিষ্ট্য, এখানে ২-৩ টা জিনিস মনে রাখবা, একটু কোশ্চেনে বেশিই আসে। সেটা কি? সর্বপ্রথম শর্ত হলো সমউষ্ণ প্রক্রিয়ায় তো তাপমাত্রা স্থির থাকবে। আর তাপমাত্রা স্থির থাকে এবং চাপ এবং আয়তনের মধ্যে পরিবর্তন হয়, এবং এই পরিবর্তনটা হচ্ছে বয়েলের সূত্র, মানে ভি সমানুপাতিক 1/p। বয়েলের সূত্র হচ্ছে এই পরিবর্তনটা। এবং এক্ষেত্রে সমষ্ণ পরিবর্তন তো একটা ধীর প্রক্রিয়া, এটা তোমরা জানো। সমষ্ণ পরিবর্তন এটা ধীর প্রক্রিয়া, এবং সমষ্ণ পরিবর্তনের জন্য পাত্র হওয়া চাই সুপরিবাহী। আর চতুষ্পার্শ্বে যে মাধ্যম থাকবে তার তাপগড়িতা হতে হবে উচ্চ, এবং এখানে এই সূত্র থেকে আমরা বলতে পারি পিভি ইকুয়াল টু ধ্রুবক। আর সমষ্ণ লেগ অপেক্ষাকৃত কম খাড়া, এটা কম খাড়া বলছে রুদ্ধতাপীয় লেগ থেকে কম খাড়া, এটাই। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা জানি অতি দ্রুত প্রক্রিয়া, আর সমষ্ণ পরিবর্তন অতি ধীর প্রক্রিয়া। তো এটা এই সমষ্ণ পরিবর্তনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এটা হচ্ছে রুদ্ধতাপীয় পরিবর্তনের বৈশিষ্ট্য একদম বিপরীত, তোমরা বলতে পারো। তো চলো আমরা সামনেই রুদ্ধতাপীয় পরিবর্তনের বৈশিষ্ট্যগুলো আছে, আমরা দেখলেই বুঝতে পারবো যে রুদ্ধতাপীয় পরিবর্তন। এখানে রুদ্ধতাপীয় পরিবর্তনে সূত্রগুলো দেওয়া আছে, দেখো টিবি গামা মাইনাস 1 ইকুয়াল টু ধ্রুবক। তো রুদ্ধতাপীয় পরিবর্তনের বৈশিষ্ট্য, রুদ্ধতাপীয় পরিবর্তনের বৈশিষ্ট্য কি? সমচাপ পরিবর্তনে, সমষ্ণ পরিবর্তনে আমরা দেখেছি আর পাত্র কি হতে হবে? পাত্র সুপরিবাহী। আর রুদ্ধতাপীয় পরিবর্তনে যেহেতু তাপ ২ টা মাধ্যমে সেম থাকবে, তাই তাপের কোনরূপ আদান-প্রদান হলে চলবে না। তাই রুদ্ধতাপীয় পরিবর্তনে তাপ হতে হবে, পাত্রটি হতে হবে কুপরিবাহী। এবং রুদ্ধতাপীয় পরিবর্তন একটা দ্রুত প্রক্রিয়া, এবং রুদ্ধতাপীয় পরিবর্তনে তাপের পরিবর্তন হয় না, মানে ২ টা মাধ্যমেই তাপ কিন্তু সেম থাকে। ২ টা মাধ্যম, ২ টা মাধ্যমে তাপ সেম থাকে, কিন্তু একটা জিনিস মনে রাখবা, তাপমাত্রা কিন্তু সেম থাকে না। তাপ এবং তাপমাত্রা কিন্তু এক জিনিস না। তাপমাত্রা কিন্তু রুদ্ধতাপীয় পরিবর্তনে সেম থাকে না। তাপমাত্রার পরিবর্তন ঘটে। এই জিনিসটাই বলছে। তারপর এখানে তাপের স্থিতি রেখে চাপ এবং আয়তনের মধ্যে পরিবর্তন, এবং এই পরিবর্তনটা আমরা দেখেছি চাপ এবং আয়তনের মধ্যে পরিবর্তন পিবি গামা ইকুয়াল টু ধ্রুবক, এটাই। তারপর এখানে চতুষ্পার্শ্বের মাধ্যমে তাপগড়িতা নিম্ন, আমরা দেখেছি এটা সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে চতুষ্পার্শ্বের মাধ্যমে তাপগড়িতা উচ্চ। তারপর রুদ্ধতাপীয় লেগ সমষ্ণ লেগ অপেক্ষা অধিক খাড়া। এ দেখো সূত্রটা পিবি গামা ইকুয়াল টু ধ্রুবক, এটা হচ্ছে রুদ্ধতাপীয় পরিবর্তনের বৈশিষ্ট্য। তো তারপর চলো, তারপর তারপর এখানে কি বলছে, সামনে চাই। আহ, এই যে টি আর পি এর ভিতর সম্পর্ক, এটাও কিন্তু আমরা দেখেছি। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসকে সংনমিত করলে তাপমাত্রা বৃদ্ধি পায়। এটা কিন্তু তোমরা বুঝছো। এটা যদি আমরা বোঝাই বলি, তাহলে আমরা জানি রুদ্ধতাপীয় পরিবর্তন গ্যাস যখন সংনমিত হয়, তার মানে কি? সংনমিত মানে সংকোচন হওয়া। আমরা বলেছি যখন সংকোচন হবে তখন আয়তন কমে যাবে, আর আয়তন যদি কমে যায়, আয়তন কমে গেলে তখন আহ কৃতকাজও কমে যাবে। কৃতকাজ কমে যাওয়া বলতে আমরা বোঝাচ্ছি কৃতকাজ নেগেটিভ হয়ে যাবে। আর কৃতকাজ যখন ঋণাত্মক হয়ে যাবে, তখন অভ্যন্তরীণ শক্তি ডিউ হবে পজিটিভ। ডিউ পজিটিভ এবং কৃতকাজ নেগেটিভ। আর আমরা জানি ডিউ কখন পজিটিভ হয়। ডিউর মান তখনই পজিটিভ হবে যখন সিস্টেমে তাপমাত্রা বৃদ্ধি পাবে। সিস্টেমে যখন তাপমাত্রা বৃদ্ধি পায়, তখন আমরা আগেই বলেছি, যখন সিস্টেমে তাপমাত্রা বৃদ্ধি পায় তখন অভ্যন্তরীণ শক্তি ধনাত্মক, আর যখন সিস্টেম তাপ হারায় তখন অভ্যন্তরীণ শক্তি ঋণাত্মক। তাই যেহেতু সংকোচন হয়েছে গ্যাসের সংকোচন হলে তাপমাত্রা বৃদ্ধি পাবে, এটাই। তাপমাত্রা বৃদ্ধি পাবে কারণ হচ্ছে এটি অভ্যন্তরীণ শক্তির সাথে মেয়ারের প্রকল্প অনুযায়ী তাপমাত্রার সম্পর্ক সমানুপাতিক। অভ্যন্তরীণ শক্তি এবং তাপমাত্রা সমানুপাতিক সম্পর্ক।
তারপর এখানে আছে মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপ ধারণ ক্ষমতা। এটা তোমরা মুখস্থ করবা। সরি, মুখস্থ করার তো এখানে কিছু নাই। 12 গ্রাম কার্বন মানে একটা কার্বন, একটা কার্বনের আণবিক ভরই তো 12, আণবিক ভর পারমাণবিক ভর তো 12। তো 12 গ্রাম কার্বনে 1 মোল পরিমাণ পরমাণু থাকে, এটাই। এখানে মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপ ধারণ ক্ষমতার সূত্র আছে, সেটা সি সমান ডি কিউ বাই এন ডেল টি। এখান থেকে এর এককটা জানবা। এর এককটা হচ্ছে জুল পার মোল পার ক্যালোরি। এবং আহ, এখানে দুইটা সূত্র আছে মোট কথা। মোলার তাপ ধারণ ক্ষমতা একটা হয় স্থির চাপে আর একটা স্থির আয়তনে। স্থির চাপে যেটা সেটাকে সিপি দ্বারা লেখা হয়, আর স্থির আয়তনে যেটা সেটাকে সিভি দ্বারা লেখা হয়। এবং দুইটা সূত্রই একই, কিন্তু এখানে সম্পর্ক আছে কিছু, সেটা আমরা মনে রাখবো। এখান থেকে সিপি এর মান সিবি অপেক্ষা বড়। আর এদের মধ্যে আরও কিছু সম্পর্ক, সেটা হচ্ছে সিপি যেহেতু বড়, তাই আমরা সিপি থেকেই সবসময় মাইনাস করব। সিপি মাইনাস সিবি সমান আর। আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। আর আরেকটা সম্পর্ক সেটা হচ্ছে সিপি বাই সিবি সমান গামা। তো এই সম্পর্কগুলো মনে রাখলেই হচ্ছে। এখান থেকে একক আর মাত্রা আসতে পারে, একক মাত্রা দেখবা। তারপর চলো, এখানে বলছে সিপি মানে সিবি এর থেকে বড়। সম্পর্ক বলছে সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর। তারপর আসো, এই যে সিপি বাই সিবি সমান গামা। গামার ক্ষেত্রে তিনটা তিনটা মান মনে রাখবা, সেটা হচ্ছে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান 1.67, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য গামার মান 1.40। এটা দ্বিপারমাণবিক গ্যাসের জন্য। আর ত্রিপারমাণবিক গ্যাসের জন্য গামার মান 1.33, ত্রিপারমাণবিক অথবা বহুপারমাণবিক গ্যাসের জন্য। তো এখান থেকে একটা জিনিস মনে রাখবা, এক পারমাণবিক গ্যাস কোনগুলো। এক পারমাণবিক গ্যাস আছে যেগুলো আমাদের নিষ্ক্রিয় গ্যাস, এগুলো কিন্তু এক পারমাণবিক গ্যাস, এবং এগুলোর জন্যই গামার মান 1.67। এই উদাহরণগুলো পড়বা, যেমন দ্বিপারমাণবিক গ্যাস এগুলোর জন্য 1.40, ত্রিপারমাণবিক বা বহুপারমাণবিক গ্যাস এগুলোর জন্য 1.33। তো এটা তোমরা দেখবা গামার গুরুত্ব আছে। গামার গুরুত্ব, গামা দিয়ে তিনটা কাজ আমরা করি। সেটা হচ্ছে গামার মাধ্যমে গ্যাসের আণবিক বিন্যাস জানা যায়। তারপর কি গামার মাধ্যমে শব্দের বেগ নির্ণয় করতে পারি। আমাদের 9-10 কিন্তু একটা সূত্র ছিল, যে সূত্রের ভিতর শব্দের বেগ নির্ণয়ের সূত্র, এবং যেখানে গামার ইউজ ছিল। তো এটাই, শব্দের বেগ আমরা গামার মাধ্যমে নির্ণয় করতে পারি। আর গামার কি, গামার ব্যবহার দেখলাম না আমরা, সেই ধরে রুদ্ধতাপের প্রক্রিয়ায় যেখানে দেখছি, যে সূত্র দেখছি সেখানে হচ্ছে গামা। রুদ্ধতাপের প্রক্রিয়ায় যে সূত্র দেখি সেখানে আছে ভাইয়া গামা আছে। তার মানে কি, রুদ্ধতাপের প্রক্রিয়া পর্যালোচনার জন্য গামার মান জানা দরকার। তাহলে গামা দিয়ে আমরা তিনটা জিনিস জানতে পারি। গ্যাসের আণবিক বিন্যাস জানতে পারি, শব্দের বেগ নির্ণয় করতে পারি, আর রুদ্ধতাপের প্রক্রিয়া পর্যালোচনার জন্য গামার মান জানা দরকার। এটাই তো। সামনে চলো। রুদ্ধতাপে সমষ্ণ লেখ অপেক্ষা গামা গুণ বেশি খাড়া। অভ্যন্তরীণ শক্তি বলছে এখানে, জানা লাগবে না, অতটা ইম্পর্টেন্ট না। সামনে চলো, সামনে দেখা যাক কি আছে। আমরা তাপগতিবিদ্যার 2 নম্বর সূত্রে চলে আসছি। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনেকজন বিজ্ঞানী দিয়েছে। এটা তোমরা মনে রাখবা, কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম মনে রাখবা কুলাসেসের ক্ষেত্রে শুধুমাত্র কেলভিন। এই কুলাসেসের ক্ষেত্রে, সরি, এটা মনে রাখবা হচ্ছে ক্লাসের বাইরে। কুলাসিয়াসের বিবৃতিতে শুধু তোমরা এই ওয়ার্ডটা খুঁজবা, বাইরে। কেলভিনের, কেলভিনের অবিরাম। প্ল্যাঙ্কের, ক্ষেত্রে মনে রাখবা তাপ ইঞ্জিন। কান্নর ক্ষেত্রে মনে রাখবা যন্ত্র। এই 4টা ওয়ার্ড তোমরা মনে রাখবা। যখন এমসিকিউতে তুলে দেবে, তোমরা জাস্ট এই 4টা ওয়ার্ড খুঁজবা। ওয়ার্ড খুঁজে অ্যান্সার করার চেষ্টা করবা যে এটা কার বিবৃতি, এটাই সর্বোচ্চ আসতে পারে। আর বিজ্ঞানী কুলাসেস এবং কেলভিন
এই সূত্র দুটা দেয়, সূত্র দুটার বিভিন্ন রূপে প্রকাশ করে, এটা আসতে পারে। অথবা তোমাদের এই লাইনটা তুলে দিতে পারে যে কোনো কিছুর দক্ষতা কখনো এক হতে পারে না। কুলাসিয়াস এই সম্পর্কে কি বলেছে, কেলভিন এই সম্পর্কে কি বলেছে, এটাই সর্বোচ্চ আসতে পারে। তো চলো আমরা সামনে দেখি কি আছে। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের মূল বক্তব্য। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি জানতে পারছি? তাপমাত্রা সম্পর্কে জানতে পারছি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র না, সরি, শূন্যতম সূত্র। শূন্যতম সূত্র থেকে আমরা তাপমাত্রা নামক প্রয়োজনীয় রাশিটা জানতে পারছি। আর তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা অভ্যন্তরীণ শক্তি সম্পর্কে জানতে পারছি। অভ্যন্তরীণ শক্তি থেকে আর তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে যেটা আসবে সেটা হচ্ছে এনট্রপি। আমরা এনট্রপি সম্পর্কে জানতে পারবো। তো চলো সামনে যাই। সামনে কি আছে? প্রত্যাবর্তী প্রক্রিয়া এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তো এগুলো আমরা এর ভিতর থেকে এত কিছু পড়বো না। আমরা একদম শেষে কিছু উদাহরণ দেখব। এটা কিন্তু গতকালও কোশ্চেন আসছে, ঘর্ষণ নিয়ে একটা কোশ্চেন আসছে। তাপগতিবিদ্যার প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার ভিতর পার্থক্য যদি আমরা বলি, প্রত্যাবর্তী প্রক্রিয়া মানে যেটা একটা অবস্থা থেকে অন্য একটা ভৌত অবস্থায় পরিবর্তিত হবে এবং পুনরায় সেই ভৌত অবস্থা থেকে তার পূর্বের ভৌত অবস্থায় ফিরে আসবে, এটাই বোঝায় প্রত্যাবর্তী প্রক্রিয়া। আর এই প্রক্রিয়াটা সাধারণত আমাদের প্রাকৃতিকভাবে ঘটে না, এই জন্য এই প্রক্রিয়াটা উম, খুব ধীর একটা প্রক্রিয়া। ধরো তুমি হচ্ছে একটা বরফ রাখছো কোথাও, সে বরফটা পানিতে পরিণত হলো, সেই পানিকে পুনরায় বরফে পরিণত করবা, তার জন্য কিন্তু সে পানিটা নিয়ে আবার ফ্রিজের ভিতর রাখতে হবে। এটা কিন্তু নিজে নিজে কখনোই হবে না। তাই আমরা বলতে পারি প্রত্যাবর্তী যে প্রক্রিয়া, এটা কিন্তু অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটা খুবই ধীরে সংঘটিত হবে। এবং প্রত্যাবর্তী প্রক্রিয়ায় তাপীয় সাম্যাবস্থা কিন্তু বজায় থাকে, এটা জানবা। প্রত্যাবর্তী প্রক্রিয়া সম্পর্কে এই যে উদাহরণ ঘর্ষণ, সান্দ্রতা, রোধ, এইগুলো ক্ষেত্রে কিন্তু কখনোই এগুলো প্রত্যাবর্তী হয় না। কারণ কি? কারণ হচ্ছে যখন ঘর্ষণ, সান্দ্রতা বা রোধ, তখন কিন্তু তাপমাত্রা, তখন হচ্ছে এগুলো কিন্তু আবার ব্যাক আনা যায় না। এটাই ঘর্ষণের ফলে যে তাপ শক্তি বের হয়ে যায়, আহ, রোদের ফলে যেই ঘর্ষণের রোদে যে ঘর্ষণ হয়, তার ফলে যে তাপমাত্রা নষ্ট হয়ে যায়, এটা কিন্তু পুনরায় আর কখনো ব্যাক আনা সম্ভব নয়। তাই এগুলো কখনো প্রত্যাবর্তী প্রক্রিয়া হবে না, এগুলো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এই ঘর্ষণ নিয়েই কালকে কোশ্চেন আসছে। তারপর হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কিন্তু জাস্ট একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে পরিণত হবে। তোমরা জাস্ট এটাই মনে রাখবা যে একটা বরফ যখন পানিতে পরিণত হলো, এটা খুবই ইজি ব্যাপার। তার মানে এটা হঠাৎ, এই প্রক্রিয়াটা হঠাৎ এবং স্বতঃস্ফূর্তভাবে হয়। এটা নিজে নিজেই হতে পারে। তুমি একটা বরফকে রেখে দিলা, সে নিজে নিজেই পানিতে পরিণত হলো, এটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এবং এই প্রক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে। প্রাকৃতিক প্রক্রিয়া মাত্রই অপ্রত্যাবর্তী। তোমরা এই বৈশিষ্ট্যগুলো দেখবা। এক্ষেত্রে তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে না। তারপর এখান থেকে যে দেখবা মূলত প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার মধ্যে তুলনা। এটা দেখলে হচ্ছে যে প্রত্যাবর্তী প্রক্রিয়া অত্যন্ত ধীর প্রক্রিয়া, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া অত্যন্ত দ্রুত প্রক্রিয়া, প্রত্যাবর্তী প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত নয়, পক্ষান্তরে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত এবং একমুখী প্রক্রিয়া। আম তারপর প্রত্যাবর্তী প্রক্রিয়ায় কার্যনির্বাহক বস্তু প্রাথমিক অবস্থায় ফিরে আসে, কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় কার্যনির্বাহক বস্তু পুনরায় ফিরে আসে না প্রাথমিক অবস্থায়। প্রত্যাবর্তী প্রক্রিয়ায় সিস্টেমে তাপগতির সাম্যাবস্থা বজায় থাকে, পক্ষান্তরে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় সিস্টেমে তাপগতির সাম্যাবস্থা বজায় থাকে না। এই বৈশিষ্ট্যগুলো দেখবা আর উদাহরণগুলো দেখলেই এখান থেকে হচ্ছে। তারপর আসে কার্নোট চক্র। কার্নোট চক্র বিজ্ঞানে সাদি কার্নো একটা চক্র দিয়েছে। এখানে একটা আদর্শ ইঞ্জিন নিয়ে বলা হয়েছে এবং যেই ইঞ্জিনের তাপগতির দক্ষতা ধরা হয়েছে 100%, এবং এটা ৪টা স্তরে কাজ করে। এই ৪টা স্তরটা এই মূলনীতি এসব এইগুলো কোনো কিছু দেখার দরকার নেই। এই ৪টা স্তর জানলেই হচ্ছে যে কোন কোন কোথায় কি হয়। যখন সর্বপ্রথম যে সর্বপ্রথম ধাপে কি হবে জানো? সর্বপ্রথম ধাপে হবে আ রুদ্ধ রুদ্ধতাপীয় না, সরি, সর্বপ্রথম ধাপ হচ্ছে সমষ্ণ প্রসারণ। আর ২ নাম্বার ধাপ হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। ৩ নাম্বার ধাপ হচ্ছে সমষ্ণ সংকোচন। রুদ্ধতাপীয় ধাপ হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। এই ৪টা জিনিস জানলেই হচ্ছে। তো তারপর আসো। তারপর হচ্ছে তাপ ইঞ্জিন। এখান থেকে ডব্লিউ সমান কিউ ওয়ান মাইনাস কিউ টু। এখান থেকে ইঞ্জিনের দক্ষতার ওই সূত্রটা জানলে হচ্ছে, সেই সূত্রটা হচ্ছে ইঞ্জিনের দক্ষতা এটা সমান ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান ইকুয়াল টু 100%। এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এটা সমান ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান। এটা তারপর আসো, কার্নো ইঞ্জিনের দক্ষতা কখনো 100% হতে পারে না। এটা কোনো কিছুর দক্ষতা কখনো 100% হতে পারে না। তবে এই এই দক্ষতা, এটা উম, কাল্পনিকভাবে 100% ধরে নেওয়া হয়। এটা তো বাস্তবে কোনো রূপ নেই যন্ত্রটার।
তারপর হচ্ছে রেফ্রিজারেটর বা হিমায়ক। রেফ্রিজারেটর কিন্তু কাজ করে কার্নো ইঞ্জিনের যন্ত্রের ঠিক বিপরীতভাবে কাজ করে। এক্ষেত্রে তোমরা কার্যকৃত সহগ এক্ষেত্রে মনে রাখবা ওই যে দক্ষতা বা কার্যকৃত সহগ একই। এটা কিন্তু উল্টা। তাপ আমরা দেখেছি কি তাপ ইঞ্জিনের ক্ষেত্রে কি? তাপ ইঞ্জিনের ক্ষেত্রে দক্ষতা এটা সমান 1 মাইনাস এটা সমান 1 মাইনাস Q2/Q1। আর এক্ষেত্রে হচ্ছে দক্ষতা সমান Q1/Q2 - Q1। এটা তোমরা এই সম্পর্ক দেখবা। তারপর কার্যকৃত সহগের মান 2 থেকে 6 এর মধ্যে হয়। তো এটুকু জানলেই হচ্ছে। আর এখান থেকে এই দুটার মধ্যে মূলনীতির পার্থক্য একটা অন্যটার বিপরীত, এগুলো তোমরা দেখে নিবা। তারপর চলো, তারপর হচ্ছে হয়তো এন্ট্রপি। হ্যাঁ, এন্ট্রপি। এন্ট্রপি কি? এন্ট্রপি হচ্ছে মূলত বিশৃঙ্খলার পরিমাপ। যতটা কতটুকু বিশৃঙ্খল, এটাই হচ্ছে এন্ট্রপি। এক্ষেত্রে একটা সম্পর্ক আসে, সেটা হচ্ছে কঠিন পদার্থ, তরল আর বায়বীয় পদার্থ আবার প্লাজমার ভিতর কার এন্ট্রপি সব থেকে বেশি। এটা তোমরা একটু সিম্পল ভাবে কল্পনা করবা যে যে জিনিসটা বেশি বিশৃঙ্খল তার এন্ট্রপি তত বেশি। তার মানে যখন আমরা কঠিন পদার্থের কথা চিন্তা করব তখন হচ্ছে কঠিন পদার্থের ভিতর কি আন্তঃনৈমিক দূরত্ব কিন্তু অনেক কম। আর আন্তঃনৈমিক দূরত্ব যেহেতু কম, তার মানে আন্তঃনৈমিক আকর্ষণ বেশি। তার মানে কি অণুটা খুব বিশৃঙ্খল। কারণ হচ্ছে এক কঠিন পদার্থের কিন্তু ঘূর্ণন গতি ওর ভিতর কাজ করবে না। আহ, মানে একটা কণা আরেকটা কণা থেকে খুব সহজেই ছিটকে যাবে না। খুবই বিশৃঙ্খল, খুবই শান্তশিষ্ট। তাই যদি প্রশ্নে আসে যে এন্ট্রপি কোনটার সব থেকে কম, তাহলে অবশ্যই কঠিন পদার্থের সব থেকে কম হবে। আর এন্ট্রপি সব থেকে বেশি কার হবে? বায়বীয় অথবা প্লাজমা। সব থেকে বেশি হচ্ছে প্লাজমা। কারণ প্লাজমায় কি একটা কণা থেকে আর একটা কণার দূরত্ব সব থেকে বেশি। তার মানে এদের ভিতরে আন্তঃনৈমিক আকর্ষণ বলও কম। তার মানে এদের ঘূর্ণন গতি বেশি। এদের সবকিছুই বেশি। এরা বেশি বিশৃঙ্খল। এই জন্য এদের এন্ট্রপিও বেশি। এন্ট্রপিকে একটা ভৌত ধর্ম। এটা দ্বারা তাপীয় জড়তাকে বোঝায়। এন্ট্রপির ক্ষেত্রে এন্ট্রপি কি? এটা সহজে মনে রাখবা। এন্ট্রপি সমান তাপ এবং তাপমাত্রার অনুপাত। এন্ট্রপি হচ্ছে তাপ এবং তাপমাত্রার অনুপাত। এই সূত্রটা দেখবা। একক একক মাত্রা, এটা ফিজিক্সের ক্ষেত্রে একটা ম্যান্ডেটরি বিষয়। একক মাত্রা তো দেখবাই। তারপর এন্ট্রপির তাৎপর্য, এগুলো দেখবা। এখন কিছু ক্ষেত্র আছে যেগুলো হচ্ছে আহ, আমি বলে দেই যে এন্ট্রপি কখন স্থির থাকে, কখন বৃদ্ধি পায়। যখন অপর্ত্যাবর্তী প্রক্রিয়া হবে। অপর্ত্যাবর্তী প্রক্রিয়া কিন্তু আমরা দেখেছি একটা প্রাকৃতিক প্রক্রিয়া। আর মনে রাখবা প্রকৃতিতে সবসময় এন্ট্রপি বৃদ্ধি পায়। এই জন্য অপর্ত্যাবর্তী প্রক্রিয়ায় সবসময় এন্ট্রপি বৃদ্ধি পাবে। এই যে আসে আসে এখানে অপর্ত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়। আর যেটা প্রত্যাগামী প্রক্রিয়ায় কিন্তু তাপীয় সাম্যাবস্থা বজায় থাকে। একটা মাধ্যম অন্য মাধ্যমে যায়, সে মাধ্যম থেকে পুনরায় তার পূর্বের মাধ্যমে ফিরে আসে। এই জন্য প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকবে। এন্ট্রপি স্থির থাকবে দুইটা মাধ্যমে মূলত। একটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। আরেকটা প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে, সেটা হলো তাপ ইঞ্জিনের ক্ষেত্রে। ওই যে কার্নোট ইঞ্জিন যেটা আমরা দেখলাম, এই দুইটা ক্ষেত্রে এন্ট্রপি স্থির ধরা হয়। আর বাকি সব ক্ষেত্রে অপত্যাপত্তি প্রক্রিয়া প্লাস এমনি প্রকৃতিতে সব ক্ষেত্রে এন্ট্রপি বৃদ্ধি পায়। তাহলে এন্ট্রপি সমান আমরা জানছি তাপ এবং তাপমাত্রার অনুপাত হচ্ছে এন্ট্রপি। এন্ট্রপি দ্বারা তাপীয় মৃত্যু বোঝায়, পৃথিবীর তাপীয় মৃত্যুর সম্ভাবনাকে বোঝায়। এন্ট্রপি দ্বারা পৃথিবীর তাপীয় মৃত্যু বলা হয় বলে। এবং এটা হচ্ছে তাপীয় মৃত্যুর সম্ভাবনার পরিমাণ। তো এটাই আজকে আমাদের চ্যাপ্টারটা ছিল। এখান থেকে তোমরা সূত্রগুলো দেখে নিও। আর বলি এখানে ফিজিক্স পড়ার ক্ষেত্রে ফিজিক্স ভাইয়া তোমরা কেমন পড়বা, কিভাবে পড়বা? এক্ষেত্রে যদি আমার কোনো সাজেশন থাকে তাহলে হচ্ছে তোমরা ফিজিক্সটা যদি আহ, প্রথমে দেখে যাবা, মানে টপিকগুলো দেখবা। দেখে তুমি বোঝার চেষ্টা করবা, সূত্রগুলো দেখবা প্রথমে। কাজ সূত্রগুলো দেখে একক মাত্রা পারো কিনা, রূপান্তর করতে পারো কিনা সেটা দেখবা। ফিজিক্সের ক্ষেত্রে পড়তে হয় কি কি, ফিজিক্সের ক্ষেত্রে তুমি পড়বা সূত্র পড়বা, একক পড়বা, মাত্রা পড়বা, আর বিশেষ কোনো বৈশিষ্ট্য থাকলে বৈশিষ্ট্য পড়বা, আর কোনো কাজ থাকলে কাজ পড়বা। আর শর্ট টাইমে প্রিপারেশন নেওয়ার জন্য আমি বলবো আহ, শেষের এই জিনিসগুলো, মানে শেষের একটা অধ্যায়ের সারসংক্ষেপ যেগুলো আছে এগুলো তোমরা অবশ্যই দেখবা। তুমি যদি মেডিকেল কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো তাহলে দেখবা 2023 সালে সম্ভবত
মেডিকেল কোশ্চেনের বেশিরভাগ কোশ্চেন হুবহু আ অধ্যায় শেষে যে সারসংক্ষেপ আছে ওইখান থেকে তুলে দিয়েছিল। তো তোমরা ওইগুলো একটু গুরুত্ব সহকারে দেখবা। আর এখন তো তুমি দেখছোই ২৫-২৬ এ অনুশীলনী খুবই কম আসছে। অনুশীলনী গাধার মতো অনুশীলনী মুখস্থ করে কোনো লাভ নেই ভাই। বেসিক সহ বেসিক নিয়ে একটা নলেজ নিয়ে তুমি এক্সাম হলে যাও। দেখবা খুবই ভালো একটা মার্ক তুলতে পারবা। তোমার যদি একটা চ্যাপ্টার সম্পর্কে ভালো ধারণা থাকে, হুবহু অনুশীলনী মুখস্থ করে কোনো লাভ হবে না। মানে কারণ তোমার একসাথে অনেকগুলো চ্যাপ্টারের অনুশীলনী তুমি কখনোই মনে রাখতে পারবা না, যদি তোমার ভিতর সেই জিনিসগুলোর বেসিক না থাকে। তো তোমরা এগুলো একটু ভালোভাবে দেখবা। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিও ভালো লাগলে কি করতে হবে? অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর যদি চাও আমাদের নিয়মিত আমাদের শর্ট রিভিশন ক্লাসগুলো দেখতে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এটাই। আল্লাহ হাফেজ।